ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো জাপানের সাথে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ স্বাক্ষর নিয়ে। আপনারা জানেন যে আমাদের সরকারও ঘোষণা দিয়েছে যে জাপানের সাথে আমাদের যে ইপিএ স্বাক্ষরের উদ্যোগ, সেটা নেগোসিয়েশন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং আশা করা হচ্ছে যে আগামী মাসের 6 তারিখে দুই দেশের মধ্যে চুক্তিটা স্বাক্ষরিত হবে। এই চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশ জাপানের বাজারে কি কি সুবিধা পাবে বা জাপানকে আমাদের কি কি সুবিধা দিতে হবে, সেটা নিয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ও চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আজকে আপনার যে নিউজ যে জাপানের সাথে আমাদের ইপিএ যেটা হচ্ছে, সেটা হলে বাংলাদেশের কী লাভ, এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে। আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগে জানতে চাই যে এই চুক্তিটার যে নেগোসিয়েশন যেটা হয়েছে, এটার মধ্যে আসলে কি আছে, আমাদের কতটা পণ্য, জাপানের কতটা পণ্য কি সুবিধা পাবে, আগে এটুকু একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। এই চুক্তিতে বাংলাদেশের পণ্য জাপানের বাজারে যাবে শুল্কমুক্ত সুবিধায়, আবার জাপানের পণ্য বাংলাদেশের বাজারে আসবে শুল্কমুক্ত সুবিধায়। বাংলাদেশের 7,476টি পণ্য যাবে, কিন্তু এই 7,476টি পণ্য সাথে সাথেই না। বাংলাদেশের 7,339টি পণ্য আপনার চুক্তি যখনই হবে তখন থেকে এই সুবিধা পাবে। আর আপনার জাপানের 1,039টি পণ্য চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গেই পাবে। কিন্তু ধাপে ধাপে এই চুক্তিটি তো দীর্ঘমেয়াদের চুক্তি এবং ধাপে ধাপে 15 বছর পর্যন্ত এই চুক্তির মাধ্যমে জাপানের 9,400 বেশি পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ পাবে শুল্কমুক্ত সুবিধায়। আপনার এখানে যে বিষয়টা হচ্ছে যে জাপান বাংলাদেশকে একসাথে বা খুব সাথে সাথেই অনেক পণ্যের সুবিধা দিচ্ছে, কিন্তু জাপানের বাজারে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসলে খুব বেশি যে পণ্য রপ্তানি হচ্ছে বা হয় সেরকম না। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেটে এত পরিমাণ পণ্য আছে ঠিকই, কিন্তু সব কিন্তু জাপানের বাজারে যাচ্ছে না, বা জাপানের বাজারে রপ্তানির ক্ষেত্রে জাপানের ক্রেতারা যে সব ধরনের পণ্য বাংলাদেশ থেকে নিতে চাচ্ছে বা নিচ্ছেন, বা বাংলাদেশের এক্সপোর্টাররা সেখানকার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, এরকম না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জাপানের বাজারে রপ্তানি হয় তৈরি পোশাক। আপনাকে এটা বলে রাখি যে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে জাপানে $1.4 বিলিয়ন রপ্তানি হয়েছে। তার মধ্যে কিন্তু সিংহভাগ হচ্ছে তৈরি পোশাক। এর পাশাপাশি আমাদের চামড়াজাত পণ্য এগুলো রপ্তানি হয়, আমাদের বেশ কিছু কৃষি পণ্য রপ্তানি হয়ে থাকে। তো এই চামড়া এবং চামড়াজাত পণ্য এটি কিন্তু এই মুহূর্তেই জাপান আমাদেরকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে না, বা পরবর্তীতে কবে দিবে সেটিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু চামড়া এবং চামড়াজাত পণ্যের 206টি এইচএস কোড এই চুক্তির আওতায় রাখা হয়েছে। বলা হয়েছে যে এটি রিনেগোসিয়েশনের মাধ্যমে এটি ঠিক হবে, কিন্তু কবে কি নাগাদ ঠিক হবে সেটি পরিষ্কার না। আপনার কাছে একটু জানতে চাবো যে বাংলাদেশ আসলে জাপানি গাড়ির বড় বাজার। আপনি জানেন আমাদের প্যাসেঞ্জার বাস যেগুলি হিনো, সেটা জাপান থেকে আসে, জাপানের গাড়ি, এবং আমাদের ব্যক্তিগত গাড়ি বড় অংশই প্রায় 80% বা 70%ই জাপানি গাড়ি, টয়োটা বা এই জাতীয় গাড়ি। তো জাপানের এই গাড়ি কি বাংলাদেশে এখন সুবিধা পাচ্ছে, বা এটার ক্ষেত্রে সামনে কি থাকছে? জাপানের এই গাড়ির ক্ষেত্রে দুই ধরনের সিদ্ধান্ত হয়েছে। এক ধরনের গাড়িকে বলা হয় সিকেডি, কমপ্লিটলি নকডাউন যে গাড়ি। এই গাড়িগুলো এখনই পাচ্ছে না, কিন্তু এই গাড়িগুলোকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা। সিকেডি মানে পুরো রেডি গাড়ি, বাংলাদেশে জাস্ট আসা। হ্যাঁ, তো এই গাড়িগুলোর সুবিধা বাংলাদেশ দেবে, কিন্তু সেটি এখনই না। এটি 12 বছরের একটা টাইম ফ্রেম ঠিক করা হয়েছে। এখানে এই 12 বছরে বর্তমান যে শুল্ক আছে, এই শুল্ক ধাপে 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 কমিয়ে 12 বছর শেষে গিয়ে হয়তো এটা শূন্য শুল্ক সুবিধা পাবে। আর অন্যান্য যে সমস্ত গাড়ি রয়েছে সেই সব গাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে এটা WTOরই একটা নিয়ম, যে অধিকাংশ দেশকে বা সকল দেশকে যে সুবিধা দেওয়া হয়, এটি শব্দটা এরকম, মোস্ট ফেভার্ড নেশনস, এদের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে যে শুল্ক সুবিধা দেওয়া হয় সেটি যদি গাড়ির ক্ষেত্রে যদি অন্য কোনো দেশকে দেওয়া হয়,
বাংলাদেশ যদি দেয় শূন্য শুল্ক সুবিধা, তাহলে জাপানের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পেয়ে যাবে, এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। এইখানে আপনি যদি শুধু পণ্য দিয়ে জাপানের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বা সামনের বাণিজ্যর কি সুবিধা হবে সেই হিসেবটা করতে যান, তাহলে বাংলাদেশ আসলে যে খুব ভালো সুবিধা পাবে সেরকম না। পণ্যের ক্ষেত্রে যেরকম জাপান উন্নত দেশ, অনেক আগে থেকেই তারা অনেক দেশেই পণ্য রপ্তানি করে থাকে এবং বাংলাদেশও তাদের জন্য বড় বাজার। বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে জাপান থেকে আপনার $1.8 বিলিয়ন আমদানি হয় 2024-25 অর্থ বছরে। এটি আমাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য। তো বাংলাদেশের তুলনায় জাপান বাণিজ্য ঘাটতি বাংলাদেশের জাপানের সঙ্গে রয়েছে। তাদের পণ্যও বেশি এবং অনেক পণ্য রয়েছে যেগুলোর চাহিদা বাংলাদেশে রয়েছে, কিন্তু সেখানে আপনার শুল্ক থাকার কারণে আমরা হয়তো যেসব দেশ থেকে শুল্ক নেই সেইগুলো সেইখান থেকে ইম্পোর্ট করছি। ভবিষ্যতে যখন শুল্ক উঠে যাবে তখন জাপান থেকে অনেক পণ্য আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আপনার এটা যেহেতু ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেইখানে আমাদের এই বাণিজ্যের পাশাপাশি আমাদের আরও কিছু আমাদের সেবা বাণিজ্যের সুযোগ এখানে থাকবে, পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রটি এখানে সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে জাপানের বাজারে যেহেতু শূন্য শুল্কে রপ্তানি করা যাবে, তাহলে বাংলাদেশে বিনিয়োগ করে জাপানি উদ্যোক্তারা বাংলাদেশ থেকে কিন্তু তাদের পণ্য জাপানে নিতে পারবে, এরকম একটি সুযোগ এখানে থাকতে পারে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে জাপান যেহেতু চীনের মানে প্রতি তাদের নির্ভরশীলতা সেটি কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, তারা বিশ্বের বিভিন্ন দেশে বিকল্প বাজার খুঁজছে, বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে। সেই ক্ষেত্রে বাংলাদেশেও যদি এইরকম পরিবেশ সৃষ্টি করা যায়, বিনিয়োগের যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেসব কারণে আমাদের দেশে এফডিআই তুলনামূলকভাবে কম, সেটি যদি আমরা দূর করতে পারি, তাহলে জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে আসার সুযোগ পাবেন। এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ হচ্ছে 1975 সাল থেকে এলডিসি হিসেবে লিস্টেড, এবং ওই এলডিসি হওয়ার কারণে একদম শুরু থেকেই কিন্তু এই যে লম্বা প্রায় হচ্ছে 50 বছর, এই সময়ে হচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের মোটামুটি সব বাজারে এই বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা ছিল বা এখনও আছে। এলডিসি গ্রাজুয়েশন আগ পর্যন্ত 26শে নভেম্বর পর্যন্ত সেটা জাপানের বাজারেও আছে বা চীনের বাজারেও আছে, সব জায়গায় আছে। কিন্তু এই যে এই সুবিধা কাজে লাগাইতে কিন্তু হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে নাই, যে বাংলাদেশে তৈরি করে এখান থেকে সে বিনা শুল্কে তার দেশে বা অন্য দেশে এক্সপোর্ট করার যে সুবিধাটা, এই সুবিধা কিন্তু বিদেশিরা আসলে নেয় নাই। আমাদের এফডিআই খুবই কম, বিশেষ করে হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড খাতগুলিতে খুবই কম। তো তাহলে এক্সপার্টরা যে এই যে আশা করছে যে এই চুক্তি হওয়ার কারণে এটার সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা কিন্তু গত প্রায় 50 বছর ধরে বাংলাদেশে আছে, কিন্তু সেই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারি নাই। এই বিষয়ে কি কিছু একটু বলবেন আপনি? এটি ধরেন আমি এই রিপোর্ট করতে গিয়ে যে এই আলোচনাটা বিশেষজ্ঞদের সঙ্গে করেছি সেরকম না, কিন্তু দীর্ঘদিন ধরে আমি এই আলোচনা আপনি যেরকম বলছেন এটা আমি বিভিন্ন সভা সেমিনারে শুনে আসি। সাম্প্রতিক সময়ে যে ব্যাখ্যাগুলো আমাদের বিশেষজ্ঞরা দিচ্ছেন সেটি হচ্ছে যে আপনি যে 50 বছরের কথা বলছেন, এই 50 বছরের মধ্যে আপনি দেখবেন যে গত 35 বছর বা 40 বছর বাংলাদেশের যে অবস্থা ছিল তার থেকে শেষ 10-15 বছরে বাংলাদেশের অবকাঠামোগত পরিবর্তন তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে, বা বাংলাদেশের জন্য আপনার নানান ধরনের নতুন সম্ভাবনা যেরকম দেখা দিচ্ছে, আবার আপনার এই এলডিসিকে কেন্দ্র করে আবার সামনে কিছু প্রতিবন্ধকতার বিষয়েও বাংলাদেশের জন্য আসছে। আপনার এই যে এখন আপনি যে প্রসঙ্গটিতে বললেন, চীনের ক্ষেত্রে সাথে জাপানের যে ব্যবসা ছিল বা চীন এতদিন ধরে যে ধরনের ব্যবসা বাণিজ্যে বেশি করে ফোকাস করেছিল, তারা তাদের অবস্থান পরিবর্তন করে তারা নতুন ধরনের ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে, বা চীনের উৎপাদন খরচ আগের তুলনায় বেড়ে গেছে। চীনে প্রযুক্তি সহজে খুব পাওয়া গেছে বা দক্ষ কর্মী সহজে পাওয়া গেছে, কিন্তু সেখানে এখন প্রযুক্তি এবং দক্ষ কর্মীর ক্ষেত্রে যে খরচ হচ্ছে সেটি অন্যান্য দেশের তুলনায় বেশি। ফলে এখন কিন্তু এই বৈশ্বিক একটা পরিবর্তনও এসছে। আপনার বাংলাদেশের 40 বছর আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এখন কিন্তু তার কিছু পরিবর্তন হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই ধরনের নতুন আশাবাদের কথাগুলো বলা হচ্ছে যে সামনে হয়তো আমরা এই বিনিয়োগগুলো পেতে পারি।
কিন্তু তারপরেও আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন যে এখনও আমাদের অনেক ধরনের বিনিয়োগের প্রতিবন্ধকতা রয়েছে। আমরা নানান ধরনের সেবা যথাসময়ে দিতে পারি না, আমাদের সেবাগুলোর অনেক বেশি সময় লেগে যায়, একটা কাজের জন্য একাধিক প্রতিষ্ঠানের কাছে দৌড়াতে হয়, আমাদের লিড টাইমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশনের সমস্যা রয়েছে, এই কথাগুলো তারা বলছেন। বা গ্যাসের সংকট তো আছে, বা বিদ্যুতের নিয়ে কথা হচ্ছে, এইগুলো দূর করার কথা তারা সবসময় বলছে। আমরা একেবারে শেষ সময় চলে আসছি, আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাবো, আপনার রিপোর্টের মধ্যে আছে যে জাপান আমাদেরকে হচ্ছে ডিউটি ফ্রি অ্যাক্সেসের ক্ষেত্রে সিঙ্গেল স্টেজ রুলস অফ অরিজিন দিবে, এটা যদি একটু আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, এটি আমাদের জন্য একটা বিশেষ মানে সুবিধা আর কি। সুবিধা হচ্ছে যে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করার ক্ষেত্রে এই তৈরি পোশাক বাংলাদেশের বাজারে বাংলাদেশের যারা রপ্তানিকারক তাদের বাংলাদেশে এই পোশাকের ক্ষেত্রে ন্যূনতম 2টি কাজ করতে হয়। আপনি ধরেন তুলা থেকে সুতা হওয়া কাজটি যদি এখানে হয়, অথবা সুতা থেকে কাপড় তৈরির কাজটি যদি এখানে হয়, অথবা কাপড় থেকে যে পোশাক, কমপ্লিট পোশাক তৈরি তার কাজটি যদি এখানে হয়, এরকম ন্যূনতম 2টি ধাপের কাজ এখানে হওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত এই 2টি ধাপের কাজ না হলে জাপানের বাজারে রপ্তানি করে শূন্য শুল্ক পাওয়া যায় না। আগামীতে আমাদের এই চুক্তির মাধ্যমে যেটি হবে যে এই কাজগুলো যে কোনো একটি কাজ বাংলাদেশের কারখানায় যদি হয়, বাংলাদেশের রপ্তানিকারকরা যদি তাদের কারখানায় করে, তাহলে জাপানের বাজারে তারা শূন্য শুল্ক সুবিধা পাবে। ফলে আপনার এখন বায়াররা যে অনেক কিছু রেডি করে, যে আপনি অমুক দেশ থেকে এই কাপড় নিয়ে আমাকে রেডি করে আমার পোশাক দেন, তাহলে সে কিন্তু একটা কাপড় শুধু ইম্পোর্ট করে একটা পোশাক তৈরি করে শুধু সেলাইয়ের কাজটা করে এক্সপোর্ট করলে শূন্য শুল্ক সুবিধাটা পাবে। সিঙ্গেল স্টেজ ফ্যাসিলিটিসটা হচ্ছে এরকম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম। এই চুক্তি যদি স্বাক্ষর হয় তাহলে এটা বাংলাদেশের আসলে প্রকৃত অর্থে এফটিএ বলতে বা এফটিএর চেয়েও একটু বড় ধরনের চুক্তি বলতে যেটা বোঝায়, এটাই বাংলাদেশের প্রথম চুক্তি হবে। আমরা এর আগে ভুটানের সাথে একটা পিটিএ করেছি, সেখানে সুনির্দিষ্ট অল্প কিছু পণ্য বাংলাদেশের এবং ভুটানের অল্প কিছু পণ্য হচ্ছে এক দেশ আরেক দেশকে হচ্ছে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু একটি বড় অর্থনীতির সাথে বাংলাদেশের কিন্তু এটাই প্রথম চুক্তি। আপনারা জানেন যে জাপান হচ্ছে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, যুক্তরাষ্ট্র এবং চীনের পরে জাপানের অবস্থান। তো আশা করব যে জাপানের সাথে আমাদের যে ইপিএ যেটা হচ্ছে, এটার আওতায় বাংলাদেশের যেসব সুবিধা পাওয়ার কথা, আমাদের উদ্যোক্তারা সেই সুবিধাটা আদায় করে নিতে পারবেন, এবং উদ্যোক্তারা যাতে বা ব্যবসায়ীরা যাতে এই সুবিধাটা নিতে পারেন, সেই জন্য সরকারের দিক থেকে যে ধরনের সাপোর্ট প্রয়োজন, পলিসি সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্যাল সাপোর্ট যেগুলি দরকার, সেগুলি সরকার ইনশিওর করবে। সামনে আমাদের এখানে বিনিয়োগ বাড়বে এবং জাপানের সাথে আমাদের রপ্তানিও বাড়বে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।